হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! তোমরা তো শুধু ট্রেনের হুইসেলটা শোনো, কিন্তু আমি শুনি ওই হুইসেলের ভেতরে লুকিয়ে থাকা কান্নাটা। এই যে ৩০০ বছরের পুরনো বটগাছটা দেখছ, এর প্রতিটা শুকনো পাতায় একটা মেয়ের দীর্ঘশ্বাস লেখা আছে। আর ওই যে হাওড়া আমতার সিঙ্গল লাইনটা, ওটা শুধু লোহার পাত নয়, ওটা হলো একটা অনন্ত অপেক্ষার রাস্তা। আমার নাম নিতাই প্রামাণিক। লোকে ভালোবেসে নিতাই কাকা বলেই ডাকে। বয়স ৭০-এর কোঠা ছুঁয়েছে। এই যে রেল লাইনটা দেখছ, এর পাশেই আমার জীবনটা কেটে গেল। ৩০টা বছর এই ক্রসিংয়ের কেবিনে বসে গেটম্যানের চাকরি করেছি। কত ট্রেন এলো, কত গেল, কোন ট্রেনটা ঠিক সময়ে চলে, কোনটা লেট করে, কোন ড্রাইভারটা বেশি হর্ন বাজায়, সব আমার নখদর্পণে। এখন তো অবসর নিয়েছি, সারাদিন এই বটগাছের নিচে বসে থাকি আর পুরনো দিনের গল্প বলি। তবে সব গল্প দিনের বেলা বলার মতো নয়। কিছু গল্প আছে যা শুধু শনিবারের মাঝরাতেই বলা যায়, কারণ সেই গল্পটা শুধু আমার নয়, এই বটগাছটারও আর ওই রেল লাইনটারও। এই গল্পটা এক মেয়ের, নাম তার তুলি। আজ থেকে প্রায় ৫০ বছর আগের কথা। তুলি ছিল এই গ্রামেরই মেয়ে, যেমন সুন্দর তেমনই চঞ্চল। গ্রামের সবাই ওকে ভালোবাসত। ওর বিয়ে ঠিক হয়েছিল আমতার এক ভালো পরিবারে। বিয়ের ঠিক আগের শনিবার ও ওর হবু বরের সাথে দেখা করতে গিয়েছিল। ফেরার পথে এই রেল লাইনটা পেরোতে গিয়েই সেদিন ছিল ঘন কুয়াশার রাত। শেষ লোকালটা যে কখন নিঃশব্দে চলে এসেছিল তা কেউ টেরও পায়নি। পরদিন সকালে এই বটগাছের নিচেই লাইনের ওপর তুলির ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া যায়। সেই থেকেই নাকি এই জায়গায় উপদ্রব শুরু হয়েছে। আমি প্রথম এসব বিশ্বাস করতাম না, ভাবতাম গ্রামের লোকেদের গালগল্প। কিন্তু আমার সেই ভুলটা ভাঙল আমার চাকরির প্রথম বছরের এক শনিবারের রাতে। সেদিন রাতে আমি কেবিনে বসে ঝিমোচ্ছিলাম। রাত তখন প্রায় 12:30। শেষ লোকালটা চলে যাওয়ার পর লাইনটা শান্ত হয়ে যাওয়ার কথা। হঠাৎ করেই আমি দূর থেকে একটা ট্রেনের হুইসেল শুনতে পেলাম। আমি চমকে উঠলাম। এত রাতে তো আর কোনো ট্রেন আসার কথা নয়। আমি টাইম টেবিল দেখলাম, না, কোনো ট্রেন নেই। আমি ভাবলাম হয়তো কোনো স্পেশাল ট্রেন বা মালগাড়ি হবে। আমি কেবিন থেকে বেরিয়ে গেটটা ফেলার জন্য এগোচ্ছি, ঠিক তখনই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমি দেখলাম দূর থেকে একটা ট্রেনের হেডলাইট এগিয়ে আসছে, কিন্তু ক্রসিংয়ের সিগন্যালটা লাল হয়নি। গেট ফেলার জন্য যে সতর্কতামূলক ঘণ্টাটা বাজে সেটাও বাজছে না। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে লাইনের পাশে দাঁড়িয়ে রইলাম। ট্রেনটা তীব্র গতিতে এগিয়ে আসছিল। একটা পুরনো দিনের লোকাল ট্রেন, কিন্তু তার কোনো শব্দ ছিল না, শুধু ওই তীব্র কান ফাটানো হুইসেলের আওয়াজ। ট্রেনটা ঝড়ের মতো আমার সামনে দিয়ে বটগাছটার পাশ দিয়ে বেরিয়ে গেল। তার বাতাসের ঝাপটায় আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্যটা। ট্রেনটার ভেতরে কোনো আলো জ্বলছিল না, আর কোনো যাত্রীও ছিল না। ট্রেনটা যখন মিলিয়ে গেল তখন আমি হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি যখন ভাবছি কি করব, ঠিক তখনই আমার পিছনে আমি একটা খিলখিল হাসির শব্দ শুনতে পেলাম, একটা মেয়ের কণ্ঠস্বর। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম আমার ঠিক পিছনে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা লাল রঙের শাড়ি। তার সারা শরীরটা ছিল ভেজা, আর তার মুখে ছিল এক অদ্ভুত মাসুম হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, দেখলে তো, ও কিন্তু আমার জন্য ঠিক আসে। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমি শুধু ভ্যাল ভ্যাল করে তার দিকে তাকিয়েছিলাম। মেয়েটি আবার হাসল। তারপর সে ধীরে ধীরে বটগাছটার দিকে হেঁটে গিয়ে তার গুড়ির মধ্যে মিলিয়ে গেল। আমি সেই রাতে আর কেবিনে ফিরতে পারিনি। আমি ভয়ে, আতঙ্কে সারা রাত বটগাছের উল্টো দিকের মাঠে বসে কাটিয়েছিলাম। পরদিন সকালে আমি গ্রামের সবচেয়ে পুরনো মানুষ আমাদের হরু দাদুকে ঘটনাটা বললাম। তিনি সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই তাহলে তুলিকে দেখে ফেলেছিস নিতাই। তুলি? হ্যাঁ, ওই মেয়েটাই তুলি। আর ওই ট্রেনটা, ওটা কোনো সত্যিকারের ট্রেন নয়, ওটা হলো তুলির মৃত্যুর প্রতিচ্ছবি। প্রতি শনিবার রাতে ও ফিরে আসে। ও ওর সেই শেষ যাত্রাটাকে আবার নতুন করে দেখে। ও হয়তো ভাবে একদিন হয়তো ট্রেনটা থেমে যাবে, ও হয়তো লাইনটা পেরোতে পারবে। কিন্তু ওই হাসি, ও হাসছিল কেন? হরুদাদু বললেন, জানি না ভাই, হয়তো ও পাগল হয়ে গেছে, অথবা হয়তো ও চায় ওর এই অনন্ত অপেক্ষার কোনো সঙ্গী, তাই ও তোকে ভয় দেখিয়ে ওর দলে টানতে চেয়েছিল। সেই দিনের পর থেকে আমি আর কোনো দিনও শনিবার রাতে কেবিনের বাইরে বেরোতাম না। আমি দূর থেকে হুইসেলটা শুনতাম আর চোখ বন্ধ করে থাকতাম। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বছরখানেক পর আর এক শনিবারের রাতে আমার কৌতূহলটা আমার ভয়কে ছাপিয়ে গেল। আমি কেবিনের জানালা দিয়ে উঁকি মেরে বাইরের দিকে তাকালাম। আমি দেখলাম দূর থেকে সেই ভুতুড়ে ট্রেনের আলোটা এগিয়ে আসছে।
কিন্তু আজ আমি তুলিকে লাইনের পাশে বা আমার কেবিনের আশেপাশে কোথাও দেখতে পেলাম না। আমি অবাক হয়ে বটগাছটার দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার ভয়ের শেষ সীমাটাও আমি পেরিয়ে গেলাম। আমি দেখলাম তুলি, সেই লাল শাড়ি পরা তুলি, বটগাছের সবচেয়ে নিচু ডালটা থেকে তার নিজের শাড়ির আঁচল দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার নিষ্প্রাণ চোখ দুটো খোলা, আর সেই চোখ দুটো তাকিয়ে আছে এগিয়ে আসা ট্রেনটার দিকে, যেন সে আত্মহত্যা করে ট্রেনটাকে তার কাছে আসতে বারণ করছে। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর করুণ রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছি। তুলির আত্মাকে শুধু অপেক্ষায় ক্লান্ত, নাকি তার এই আত্মহত্যার পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর কারণ? আমি জানি না। আমি শুধু জানি এই বটগাছ, এই রেল লাইন আর ওই মাঝরাতের হুইসেল, এই তিনকের মধ্যে এমন এক সম্পর্ক আছে যা কোনো সাধারণ মানুষ কোনোদিনও বুঝতে পারবে না। তুলির সেই ঝুলন্ত দেহটা দেখার পর আমার মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এটাই তার নিয়তি। প্রতি শনিবার রাতে সে তার মৃত্যুর সেই ভয়ঙ্কর মুহূর্তটাকে এইভাবেই রিলিভ করে। হয়তো ট্রেনটা হলো তার হত্যাকারী, আর বটগাছটা হলো তার আশ্রয়। কিন্তু আমার এই ধারণাটা যে কতটা ভুল ছিল তা আমি টের পেলাম পরের কয়েক সপ্তাহে। আমি প্রতি শনিবার রাতে লুকিয়ে কেবিনের জানালা দিয়ে ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতাম। প্রতিবারই একই ঘটনা। দূর থেকে ট্রেনের আলো দেখা যায়, আর তুলি বটগাছের ডালে ঝুলতে থাকে। ট্রেনটা তীব্র হুইসেল বাজিয়ে চলে যায়, আর তারপর তুলির দেহটাও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। যদি ট্রেনটাই তার মৃত্যুর কারণ হয়, তাহলে সে ট্রেনের দিকেই কেন অমনভাবে তাকিয়ে থাকে? তার চোখে ভয় থাকে না, থাকে এক অদ্ভুত তীব্র অপেক্ষা, যেন সে ট্রেনটার জন্য নয়, বরং ট্রেনের ভেতরে থাকা কারোর জন্য অপেক্ষা করছে। আমি ঠিক করলাম আমাকে এর শেষ দেখতেই হবে। আমি আবার হরু দাদুর কাছে গেলাম। আমি তাকে তুলির ঝুলন্ত দেহ দেখার কথা বললাম। আমার কথা শুনে হরু দাদুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, নিতাই, তুই যে গভীরে যাচ্ছিস সেখান থেকে হয়তো আর ফেরা যাবে না। কিছু সত্যি না জানাই ভালো। আমি বললাম, না দাদু, আমাকে জানতেই হবে। আমার মনে হচ্ছে আমরা সবাই তুলির গল্পটা ভুল জানি। তার মৃত্যুটা হয়তো শুধু একটা দুর্ঘটনা ছিল না। আমার জেদ দেখে হরুদাদু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, ঠিক আছে, যখন জানতে চাইছিস তখন শোন। তুলির মৃত্যুটা, তিনি গলাটা নামিয়ে বললেন, শুধু একটা ট্রেন দুর্ঘটনা ছিল না। ওর মৃত্যুর পিছনে আরও একজন ছিল। কে? তার নিজেরই কাকা, মধুসূদন। মধুসূদন? আমি অবাক হয়ে বললাম, সে তো খুব ভালো মানুষ ছিল। গ্রামের সবাই তো তাকে খুব সম্মান করত। হরুদাদু একটা তিক্ত হাসি হাসলেন, বললেন, বাইরে থেকে অনেক কিছুই ভালো মনে হয়নি তাই, কিন্তু ভেতরটা হয় সাপের মতো বিষাক্ত। মধুসূদনের নজর ছিল তুলির বাপের সম্পত্তির ওপর। তুলির বাবা নীলকমল ছিলেন খুব ধনী, আর তুলি ছিল তার একমাত্র সন্তান। সে জানত তুলির বিয়ে হয়ে গেলে বা নীলকমল মারা গেলে সমস্ত সম্পত্তি তুলিরই হবে। তাই সে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সেই তুলিকে তার হবু বরের সাথে দেখা করার জন্য উস্কানি দিয়েছিল। সে জানত সেদিন রাতে কুয়াশা থাকবে, আর শেষ লোকালটা প্রায় নিঃশব্দেই আসে। সে ইচ্ছে করেই তুলিকে ভুল সময় বলে লাইনের দিকে পাঠিয়েছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কিন্তু শুধু তাই নয়, হরুদাদু বলে চললেন, সেদিন রাতে মধুসূদন নিজেও এই বটগাছের আড়ালে লুকিয়েছিল। সে যখন দেখে ট্রেনটা প্রায় কাছে এসে পড়েছে আর তুলি তখনও লাইন পেরোয়নি, তখন সে ছুটে গিয়ে তুলিকে ধাক্কা মেরে লাইনের ওপর ফেলে দেয়, যাতে তুলির বাঁচার আর কোনো সুযোগই না থাকে। আর তারপর সে সবাইকে বলে বেড়ায় যে তুলি নাকি প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। নীলকমলবাবু মেয়ের শোকে আর এই অপমানে কয়েক মাসের মধ্যেই মারা যান, আর তার সমস্ত সম্পত্তি দখল করে নেয় মধুসূদন। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। এ কি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা! আমি বললাম, কিন্তু মধুসূদনের কি হলো? সে কি কোনো শাস্তি পায়নি? হরুদাদু বললেন, ঈশ্বরের মার দুনিয়ার বার নিতাই। ওই ঘটনার ঠিক 1 বছর পর এমনই এক শনিবারের রাতে মধুসূদন এই রেল লাইন পেরিয়ে কোথাও যাচ্ছিল। সে হয়তো ভেবেছিল তুলির ভূত তুচ্ছব বাজে কথা, কিন্তু সেদিন রাতে সেই ভুতুরে ট্রেনটা শুধু হুইসেল বাজিয়েই চলে যায়নি। ট্রেনটা হরুদাদুর গলাটা কেঁপে উঠল। মধুসূদনকে ধাক্কা মেরে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। পরদিন সকালে তার এমনই ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল যে তাকে চেনারও কোনো উপায় ছিল না। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। তুলির আত্মা শুধু তার মৃত্যুর জন্যই অপেক্ষা করে না, সে অপেক্ষা করে তার হত্যাকারীর জন্যেও। ওই ভুতুরে ট্রেনটা হলো তার প্রতিশোধের হাতিয়ার। প্রতি শনিবার রাতে সে মধুসূদনের সেই ভয়ঙ্কর পরিণতিটাকে আবার নতুন করে দেখে। আর তার ঝুলন্ত দেহটা, ওটা হয়তো তার প্রতিবাদের ভাষা। সে হয়তো বোঝাতে চায় তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমার মনে একটা নতুন প্রশ্ন জেগে উঠল। যদি মধুসূদনের শাস্তি হয়েই গিয়ে থাকে,
তাহলে তুলির আত্মা আজও মুক্তি পায়নি কেন? সে আজও কেন প্রতি শনিবার ফিরে আসে? আমার মনে হলো রহস্যটা এখনও শেষ হয়নি, এর গভীরে আরও কিছু লুকিয়ে আছে। সেই রাতে আমি যখন কেবিনে বসেছিলাম তখন আমার মাথায় একটা ভয়ঙ্কর কিন্তু সাহসী পরিকল্পনা এলো। আমি ঠিক করলাম আজ রাতে যখন সেই ভুতুড়ে ট্রেনটা আসবে তখন আমি আর জানালা দিয়ে দেখব না, আমি কেবিনের বাইরে গিয়ে লাইনের পাশে দাঁড়াব। আমি দেখব ওই ট্রেনের ভেতরে কে আছে, আমি দেখব তুলি কার জন্য অপেক্ষা করে। আমি জানি এটা প্রায় আত্মহত্যার শামিল, কিন্তু আমার মন বলছিল এটা ছাড়া আর কোনো উপায় নেই। রাত 12:30। আমি দূর থেকে সেই পরিচিত হুইসেলটা শুনতে পেলাম। আমি একটা গভীর শ্বাস নিয়ে কেবিন থেকে বেরিয়ে লাইনের পাশে সেই বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। আমি দেখলাম দূর থেকে সেই আলোটা এগিয়ে আসছে। আমি বটগাছের দিকে তাকালাম। হ্যাঁ, তুলি ঝুলছে, তার নিষ্প্রাণ চোখ দুটো ট্রেনের দিকে। ট্রেনটা ঝড়ের মতো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার হৃৎপিণ্ডটা এমনভাবে বাজছিল যে আমার মনে হচ্ছিল এক্ষুনি ফেটে যাবে। ট্রেনটা যখন প্রায় আমার সামনে এসে পড়েছে তখন আমি আমার সমস্ত সাহস এক করে ট্রেনের কামরাগুলোর দিকে তাকালাম। কামরাগুলো ছিল অন্ধকার, জনশূন্য। কিন্তু একেবারে শেষ কামরাটায় আমি দেখলাম একটা আবঝা ছায়া মূর্তি বসে আছে, একজন পুরুষের মূর্তি। তার মুখটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি দেখলাম তার কোলে একটা ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ পড়ে আছে, মধুসূদনের দেহ। আর সেই ছায়ামূর্তিটা, সে হাসছে, একটা ক্রূর পৈশাচিক হাসি। আমি বুঝতে পারলাম তুলি শুধু মধুসূদনের জন্যই অপেক্ষা করে না, সে অপেক্ষা করে ওই ছায়ামূর্তিটার জন্যেও। কিন্তু কে সে? সে কি যমদূত নাকি অন্য কোনো ভয়ঙ্কর সত্তা? আমি যখন ভয়ে আতঙ্কে প্রায় জমে গেছি তখন ট্রেনটা আমাকে পেরিয়ে গেল, আর সাথে সাথেই আমার পিছনে আমি আবার সেই খিলখিল হাসির শব্দটা শুনতে পেলাম, তুলির হাসি। আমি পিছনে ফিরলাম না, আমার আর ফেরার সাহস ছিল না। আমি শুধু জানি আমি আজ রাতে যা দেখেছি তা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি এমন এক জগতের দরজা খুলে ফেলেছি যেখান থেকে আর ফেরা যায় না। সেই রাতের পর আমি আর আগের সেই নিতাই ছিলাম না। আমার চোখের সামনে সারাক্ষণ ভাসছিল সেই শেষ কামরার ছায়ামূর্তি, আর তার কোলে থাকা মধুসূদনের রক্তাক্ত দেহটা। তুলির সেই খিলখিল হাসিটা আমার কানের মধ্যে দুঃস্বপ্নের মতো বাজছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক ভয়ঙ্কর নাটকের সাক্ষী হয়ে গেছি যার চরিত্ররা কেউই এই পৃথিবীর নয়। আমার রাতের ঘুম চলে গেল। আমি সারাক্ষণ একটা অজানা ভয়ে আতঙ্কিত থাকতাম। আমার মনে হতো তুলির আত্মা হয়তো আমার পিছু ছাড়েনি, সে হয়তো চায় আমিও তার এই ভয়ঙ্কর খেলার অংশ হয়ে যাই। আমি ঠিক করলাম আমি আর ওই রেলগেটের চাকরিটা করব না। আমি অবসরের জন্য আবেদন করলাম, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। রেলের নিয়মের গ্যারয় আমাকে আরও 6 মাস চাকরিটা চালিয়ে যেতে হলো। এই 6টা মাস আমার কাছে ছিল 6টা বছরের মতো। প্রতি শনিবার রাত আমার কাছে ছিল বিভীষিকা। আমি কেবিনের দরজা জানালা বন্ধ করে কানের মধ্যে তুলো গুজে বসে থাকতাম, কিন্তু তাতেও কোনো লাভ হতো না। সেই তীব্র হুইসেলটা আমার মাথার খুলি ভেদ করে ভেতরে প্রবেশ করত, আর আমি আমার মনের চোখে সেই একই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেতাম। অবশেষে আমার অবসরের দিনটা এলো। আমি যেদিন আমার কেবিনের চাবিটা নতুন গেটম্যানের হাতে তুলে দিয়ে শেষবারের মতো বাড়ির দিকে রওনা দিলাম, সেদিন আমার মনে হয়েছিল আমি যেন এক কারাগার থেকে মুক্তি পেলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি আর কোনোদিনও ওই বট গাছ বা রেল লাইনের দিকে ফিরেও তাকাবো না। আমি আমার অবসরের জীবনটা বেশ শান্তিতেই কাটানোর চেষ্টা করছিলাম। নাতি নাতনিদের সাথে খেলা করতাম, পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতাম। আমি চেষ্টা করছিলাম আমার জীবনের সেই কালো অধ্যায়টা ভুলে যাবার। কিন্তু আমি ভুল ছিলাম। অভিশাপ কখনো কখনো মানুষের ছায়ার মতো হয়। আপনি যতই আলোর দিকে এগোন না কেন, সে আপনার পিছু ছাড়ে না। অবসরের প্রায় বছরখানেক পর এক শনিবার রাতে আমি আমার বাড়ির বারান্দায় বসেছিলাম। হঠাৎ করে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি শুনলাম বহু দূর থেকে সেই পরিচিত হুইসেলটা ভেসে আসছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমার বাড়ি তো রেললাইন থেকে অনেকটা দূরে, এখান থেকে তো ট্রেনের হুইসেল শোনার কথাই নয়। আমি দৌড়ে ছাদে গেলাম। আমি দেখলাম বহু দূরে সেই হাওড়া আমটা লাইনের ওপর দিয়ে একটা আলোর বিন্দু তীব্র গতিতে ছুটে চলেছে। আর ঠিক সেই মুহূর্তে আমার পিছনে আমি আবার সেই খিলখিল হাসির শব্দটা শুনতে পেলাম। আমি ভয়ে আতঙ্কে জমে গেলাম। তুলি, সে আমার পিছু ছাড়েনি, সে আমার বাড়ি পর্যন্ত চলে এসছে। আমি পিছনে না ফিরেই দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সেই রাতের পর থেকে আমার জীবনটা আবার নরকে পরিণত হলো। প্রতি শনিবার রাতে আমি সেই হুইসেলটা শুনতে পেতাম, আর আমার বাড়ির আনাচে কানাচে আমি তুলির উপস্থিতি অনুভব করতাম। কখনো তার কান্নার শব্দ, কখনো তার হাসির শব্দ, কখনো বা তার লাল শাড়ির ছায়া। আমি বুঝতে পারছিলাম আমি আর পালাতে পারবো না, আমাকে এর মুখোমুখি হতেই হবে। আমি আবার হরুদাদুর কাছে গেলাম। আমি তাকে সবটা খুলে বললাম। হরুদাদু সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই তোকে আগেই বারণ করেছিলাম নিতাই, তুই ওই জগতের দরজাটা খুলে ফেলেছিস, এখন আর ওটা বন্ধ করা সহজ নয়। আমি বললাম, কিন্তু আমি এখন কি করব দাদু? আমি কি এভাবেই ভয়ে ভয়ে বাকি জীবনটা কাটাবো?
হরুদাদু বললেন, উপায় একটাই আছে। যে আগুন তুই জ্বালিয়েছিস সেই আগুন তোকেই নেভাতে হবে। তোকে জানতে হবে ওই শেষ কামরার ছায়ামূর্তিটা কে, কেন তুলি তার জন্য অপেক্ষা করে। ওই ছায়ামূর্তির রহস্যের মধ্যেই তুলির মুক্তির রহস্যটাও লুকিয়ে আছে। কিন্তু আমি কিভাবে জানব? তোকে আবার সেই বটগাছের নিচে যেতে হবে, হরুদাদু বললেন। তোকে তুলির আত্মার সাথে কথা বলতে হবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তুলির সাথে কথা বলবো? কিভাবে? আমি জানি না, হরুদাদু বললেন, কিন্তু আমি এটা জানি যে তুই যদি মন থেকে চাস তাহলে পথ ঠিকই খুঁজে পাবি। তোর মনটা পরিষ্কার, তোর মধ্যে কোনো পাপ নেই, হয়তো সে তোর কথা শুনবে। আমি জানি এটা একটা ভয়ঙ্কর প্রস্তাব, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি ঠিক করলাম আমি যাব। পরের শনিবার রাতে আমি একা একা সেই পুরনো রেল গেটের দিকে রওনা দিলাম। আমার হাতে ছিল একটা হ্যারিকেন, আর আমার মনে ছিল অসীম ভয় আর এক চিলতে আশা। আমি যখন সেই বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালাম, তখন আমার মনে হলো যেন 50 বছর আগের সেই অভিশপ্ত রাতটা আবার ফিরে এসেছে। রাত 12:30। আমি দূর থেকে সেই হুইসেলটা শুনতে পেলাম। আমি চোখ বন্ধ করে হাত জোড় করে তুলিকে ডাকতে শুরু করলাম। তুলি, মা, তুই কোথায়? আমি এসেছি, তোর নিতাই কাকা। তুই আমার সাথে কথা বল মা, আমাকে বল তুই কি চাস। আমি তোকে মুক্তি দিতে চাই। আমি যখন চোখ খুললাম, তখন আমি দেখলাম আমার ঠিক সামনে সেই লাল শাড়ি পরা ভেজা শরীরের মেয়েটি দাঁড়িয়ে আছে। আজ তার মুখে হাসি ছিল না, ছিল শুধু এক গভীর অন্তহীন কষ্ট। সে আমার দিকে তার করুণ চোখ দুটো নিয়ে তাকিয়ে রইল। আমি বললাম, বল মা, ওই শেষ কামরার লোকটা কে? তুই কার জন্য অপেক্ষা করিস? তুলি তার ছায়াময় ঠোঁট দুটো নাড়ল। কোনো শব্দ হলো না, কিন্তু আমি যেন তার মনের কথাগুলো শুনতে পেলাম। সে বলল, ও আমার হত্যাকারী নয়, ও হলো আমার বিচারক। বিচারক? হ্যাঁ, ও হলো ধর্মরাজ, যে প্রতি শনিবার রাতে মধুসূদনের পাপী আত্মাকে নিয়ে তার পাপের সাজা দেওয়ার জন্য এই পথ দিয়ে নরকে নিয়ে যায়। আমার মাথা ঘুরছিল। তাহলে ওই ছায়ামূর্তিটা স্বয়ং যমদূত? আমি বললাম, কিন্তু যদি মধুসূদনের বিচার হয়েই গিয়ে থাকে, তাহলে তুই মুক্তি পাসনি কেন? তুলির চোখ দুটো জলে ভরে উঠল। সে বলল, কারণ আমার একটা কাজ বাকি রয়ে গেছে, আমার একটা ঋণ শোধ করা বাকি। ঋণ? কিসের ঋণ? তুলি সেই বটগাছটার দিকে ইশারা করল, বলল, এই গাছটা। ও সেদিন রাতে আমাকে আশ্রয় দিয়েছিল। ও আমার সব কষ্ট, সব যন্ত্রণা দেখেছে, কিন্তু ও নিজেও একটা অভিশাপের শিকার। ওর শিকড়ের নিচে এমন এক ভয়ঙ্কর শক্তি ঘুমিয়ে আছে, যা যদি একবার জেগে ওঠে তাহলে এই পুরো গ্রামটা শ্মশানে পরিণত হবে। আমি মুক্তি পেতে পারি না, কারণ আমাকে এই গাছটাকে পাহারা দিতে হয়, আমাকে ওই শক্তিটাকে আটকে রাখতে হয়। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। এ কি ভয়ঙ্কর কথা! আমি বললাম, তাহলে এখন উপায় কি? তুলি আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক ক্ষীণ আশা। সে বলল, উপায় একটাই, ওই শক্তিটাকে শান্ত করতে হবে, আর তার জন্য প্রয়োজন হবে এক পবিত্র আত্মার আত্মবলিদানের। আমি বুঝতে পারছিলাম তুলি কার কথা বলতে চাইছে, কিন্তু আমি এটাও জানতাম আমি একজন সাধারণ মানুষ, আমার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। আমি যখন ভাবছি আমি কি উত্তর দেব, ঠিক তখনই সেই ভুতুড়ে ট্রেনটা তীব্র হুইসেল বাজিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। ভুতুড়ে ট্রেনটা তীব্র হুইসেল বাজিয়ে আমাদের সামনে এসে দাঁড়াতেই আমার মনে হলো যেন চারপাশের বাতাস জমে বরফ হয়ে গেছে। শেষ কামরার দরজাটা একটা চাপা হেসের শব্দ করে খুলে গেল। আমি দেখলাম সেই ছায়াময় ধর্মরাজ তার আসনে বসে আছে। তার কোলে মধুসূদনের যন্ত্রণাকাতর আত্মা ছটফট করছে। ধর্মরাজের দৃষ্টি ছিল আমার দিকেই, স্থির, শীতল। তুলি আমার দিকে তাকিয়ে তার করুণ ফিসফিসে গলায় বলল, সময় হয়ে গেছে নিতাই কাকা, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। আমার মাথা কাজ করছিল না। আত্মবলিদান? আমার মতো একজন সাধারণ পেনশনিয়ার মানুষ কিভাবে এমন অসম্ভব কাজ করতে পারে? আমার পরিবার আছে, নাতি নাতনি আছে। আমি যখন এই দোলাচলে ভুগছি, তখন ধর্মরাজের ছায়ামূর্তিটা ট্রেন থেকে নেমে এলো। সে কোনো কথা বলল না, সে শুধু তার একটা ছায়াময় হাত বাড়িয়ে বটগাছটার গুড়ির দিকে নির্দেশ করল। সাথে সাথেই বটগাছের চারপাশের মাটি কাঁপতে শুরু করলো। মাটি ফেটে ভেতর থেকে একটা গাঢ় কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসতে লাগলো, আর তার সাথে মিশেছিল হাজার হাজার মানুষের আর্তনাদ আর তীব্র দুর্গন্ধ। তুলি ভয়ার্ত গলায় বলল, ও জেগে উঠছে, ওই অভিশপ্ত শক্তিটা জেগে উঠছে। আমি দেখলাম বটগাছের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ছে, তার ডালপালাগুলো মরমর করে ভেঙে পড়ছে, যেন কোনো অদৃশ্য রাক্ষস গাছটার সমস্ত প্রাণশক্তি শুষে নিচ্ছে। আমি বুঝলাম আমার আর ভাবার সময় নেই। আমি যদি আজ পিছিয়ে যাই, তাহলে শুধু তুলির আত্মাই নয়, এই পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। আমি তুলির দিকে তাকিয়ে বললাম, কি করতে হবে আমাকে মা? তুলির চোখে জল। সে বলল,
তোমাকে ওই বট গাছের মূল শিকড়টা স্পর্শ করতে হবে, আর তোমার সমস্ত পুণ্য, তোমার সমস্ত ভালো কর্ম, তোমার সমস্ত প্রাণশক্তি ওই শিকড়ের মধ্যে উৎসর্গ করে দিতে হবে। তোমার পবিত্র আত্মাই পারবে ওই অশুভ শক্তিটাকে শান্ত করতে। আমি জানি এর মানে হলো নিশ্চিত মৃত্যু। আমি আমার পরিবারের মুখগুলো শেষবারের মতো স্মরণ করলাম। তারপর আমি একটা গভীর শ্বাস নিয়ে সেই কাঁপতে থাকা বটগাছটার দিকে এগিয়ে গেলাম। মাটির নিচ থেকে বেরিয়ে আসা সেই কালো ধোঁয়াটা আমাকে ঘিরে ধরল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার সাপ আমাকে পেঁচিয়ে ধরছে। কিন্তু আমি থামলাম না। আমি গাছটার মূল শিকড়ের কাছে পৌঁছে হাঁটু গেড়ে বসলাম। আমি চোখ বন্ধ করে আমার সারা জীবনের সব ভালো স্মৃতি, সব ভালোবাসার মুহূর্তগুলো মনে করতে লাগলাম। তারপর আমি আমার কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে সেই বিশাল প্রাচীন শিকড়টা স্পর্শ করলাম। সাথে সাথেই আমার পুরো শরীরটা যেন একটা বিদ্যুৎ স্পৃষ্ট হলো। আমার মনে হলো আমার শরীরের সমস্ত রক্ত, সমস্ত শক্তি কেউ যেন একটা বিশাল পাম্প দিয়ে শুষে নিচ্ছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। আমি আমার চেতনা হারাচ্ছিলাম। আমার শেষ যে জিনিসটা মনে আছে সেটা হলো তুলির একটা কৃতজ্ঞচিত্ত হাসি মুখ, আর ধর্মরাজের সেই ভুতুড়ে ট্রেনটার একটা দীর্ঘ শান্ত হুইসেল। তারপর সব অন্ধকার। আমি জানি না আমি কতক্ষণ ওই অবস্থায় ছিলাম। আমার যখন আবার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি আমার নিজের বাড়ির বিছানায় শুয়ে আছি। ভোরের প্রথম আলো আমার মুখে এসে পড়েছে। আমার ছেলে, বৌমা, আমার স্ত্রী সবাই আমার বিছানার চারপাশে দাঁড়িয়ে কাঁদছে। আমাকে দেখে তারা আনন্দে বিস্ময়ে চিৎকার করে উঠল। আমি উঠে বসার চেষ্টা করলাম। আমার শরীরটা ছিল খুব দুর্বল, কিন্তু আমি বেঁচে আছি। আমার ছেলে বলল, বাবা তুমি ঠিক আছো? আমরা তো ভেবেছিলাম কাল রাতে তোমাকে ওই বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। তোমার সারা শরীর ছিল বরফের মতো ঠান্ডা। আমি কিছু বললাম না। আমি শুধু হাসলাম। সেই দিনের পর আমি আর কোনোদিনও কোনো শনিবার রাতে সেই হুইসেলটা শুনিনি। আমি আর কোনোদিনও তুলিকে দেখিনি। হাওড়া আমতার সেই রেল ক্রসিংটা এখন শান্ত, কিন্তু বটগাছটা ওটা আর আগের মতো নেই। ও শুকিয়ে যাওয়া ডালপালা থেকে আবার নতুন করে কচি সবুজ পাতা গজিয়েছে। গাছটা যেন এক নতুন জীবন ফিরে পেয়েছে। গ্রামের লোকেরা বলে এটা নাকি কোনো দৈব চুদো, কিন্তু আমি জানি আসল সত্যিটা কি। আমি জানি ওই গাছের প্রতিটা নতুন পাতায় আমার জীবনের একটা করে দিন লেখা আছে। আমি হয়তো আমার আয়ুর একটা বড় অংশ ওই গাছটাকে দিয়ে দিয়েছি, কিন্তু তার বদলে আমি যা পেয়েছি তা অমূল্য। আমি পেয়েছি একটা মেয়ের আত্মার মুক্তি আর একটা গোটা গ্রামের শান্তি। আমি এখন আমার বাকি জীবনটা আমার পরিবারের সাথে শান্তিতে কাটাতে চাই। কিন্তু আমি এটাও জানি যে আমার যাত্রা এখনও শেষ হয়নি। কারণ মাঝে মাঝে যখন আমি রাতের আকাশে তাকাই, তখন আমার মনে হয় আমি যেন বহু দূরে একটা টিমটিমে আলোর ট্রেনকে ছুটে যেতে দেখি। আমি জানি ওই ট্রেনে ৩ জন যাত্রী আছে, তুলি, মধুসূদন আর তাদের অনন্তকালের বিচারক। তারা হয়তো তাদের যাত্রা শেষ করেছে, কিন্তু আমার যাত্রাটা হয়তো এক নতুন, আরও গভীর রহস্যের দিকে এগোতে শুরু করেছে। আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর বেশ কয়েক বছর কেটে গেছে। আমার শরীরটা ধীরে ধীরে সেরে উঠেছিল, কিন্তু আমার মনটা আর আগের মতো ছিল না। আমি যেন জীবন আর মৃত্যুর মাঝের এক অন্য জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলাম। আমি এমন কিছু দেখেছিলাম, এমন কিছু অনুভব করেছিলাম যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। গ্রামের লোকেরা আমাকে এখন আরও বেশি সম্মান করে। তারা হয়তো আসল সত্যিটা জানে না, কিন্তু তারা এটা বোঝে যে আমি গ্রামটাকে কোনো এক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছি। বটগাছটা এখন আবার আগের মতোই সবুজ, ঘন পাতায় ছেয়ে গেছে। বাচ্চারা এখন আবার ওর নিচে খেলা করে। পথিকরা ওর ছায়ায় বিশ্রাম নেয়। জায়গাটা থেকে সেই গুমোট, ভয়ঙ্কর ভাবটা চিরদিনের জন্য কেটে গেছে। আমি ভেবেছিলাম আমার জীবনের সেই ভৌতিক অধ্যায়টা বুঝি এখানেই শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। গণ্ডগোলটা শুরু হলো গত বছর, আমার নাতির জন্মদিনের দিন। আমার নাতি রোহন সবে ৫ বছরে পড়েছে। সে আমার খুব আদরের। সেদিন রাতে আমাদের বাড়িতে উৎসবের আয়োজন ছিল, অনেক লোকজন, হইচই। রোহন কেক কাটার পর আমার কাছে এসে আবদার করল, দাদু একটা গল্প বলো, ভূতের গল্প। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম, বললাম, আজকের এই আনন্দের দিনে ভূতের গল্প শুনতে নেই দাদু ভাই। কিন্তু সে নাছোড়বন্ধা। আমি ওকে আমার সেই পুরনো রেলগেটের গল্পটা বলতে শুরু করলাম। আলবাত্তা আমি ভয়ঙ্কর অংশগুলো বাদ দিয়ে শুধু তুলির দুঃখের গল্পটা বললাম। আমার গল্প শুনতে শুনতে রোহনের চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো। আমি ওকে কোলে করে ওর ঘরে শুইয়ে দিয়ে এলাম। রাত প্রায় ২টো নাগাদ হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। আমার নাতির ঘর থেকে আমি একটা মৃদু কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি দৌড়ে ওর ঘরে গেলাম। দেখলাম রোহন বিছানায় উঠে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে দাদু ভাই, দুঃস্বপ্ন দেখেছিস? রোহন আমার দিকে তার বড় বড় জল ভরা চোখ দুটো তুলে তাকালো।
তারপর সে যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে কাঁপা কাঁপা গলায় বলল, দাদু, ওই ট্রেনটা আবার এসেছিল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কি বলছিস তুই? সে বলল, হ্যাঁ দাদু, আমি ঘুমের মধ্যে দেখলাম একটা খুব পুরনো ট্রেন আমাদের বাড়ির ছাদের ওপর দিয়ে উড়ে গেল, আর ট্রেনের জানালায় একটা লাল শাড়ি পরা দিদি আমার দিকে তাকিয়ে হাত নাড়ছিল। আর কি দেখেছিস? আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। আর রোহন আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, শেষের কামরাটায় একটা খুব রাগী দাদু বসেছিল, তার কোলে আরেকটা দাদু শুয়েছিল, আর রাগী দাদুটা আমার দিকে তাকিয়ে আঙুল দিয়ে তোমাকে দেখালো। আমার আর বুঝতে বাকি রইল না, খেলা এখনো শেষ হয়নি। ধর্মরাজ আমাকে কিছু একটা বলতে চাইছে। সে আমার নাতির মাধ্যমে আমার কাছে কোনো একটা বার্তা পাঠিয়েছে, কিন্তু কি সেই বার্তা আমি জানি না। আমি শুধু জানি আমার অবসরের জীবনটা হয়তো আর শান্তিতে কাটবে না। আমি হয়তো একটা লড়াই জিতেছি, কিন্তু যুদ্ধটা হয়তো এখনও বাকি। কারণ যে একবার পরলোকের দরজাটা খুলে ফেলে, তার জন্য সেই দরজা আর কোনোদিনও পুরোপুরি বন্ধ হয় না। তা গাইস, গল্পটা শুনলেন, কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত FM জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।